করোনামুক্ত হওয়ার পর আবারও আক্রান্তের তথ্য মিলছে, খুবই সীমিত বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্রাটের হাসপাতালে থাকা নিয়ে প্রশ্ন, ৯ মাস পর বঙ্গবন্ধু মেডিকেল থেকে নেওয়া হচ্ছে হৃদরোগে। হত্যা মামলায় ২০ বছর কন্ডেম সেলে থাকার পর মুক্তি পাচ্ছেন জাহিদ, ক্ষতিপূরণ চায় পরিবার। বৈরী আবহাওয়ায় অনেক রুটে বন্ধ ছোট লঞ্চ চলাচল, দৌলতদিয়া পাটুরিয়া রুটে যাত্রী ভোগান্তি। এবং ভারতে করোনায় মৃত ৭,০০০ ছাড়ালো, একদিনে ১,০১৭, শনাক্ত ৭৪,০০০-এর বেশি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। করোনামুক্ত হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার তথ্য জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে তা সীমিত পরিসরে বলে জানিয়েছে স্বাস্থ্যের ডিজি অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়া ঈদের পর কিছু এলাকায় কমলেও সীমান্ত এলাকায় বেড়েছে করোনার সংক্রমণ, আর দেরিতে হাসপাতালে যাওয়া মৃত্যু বাড়ার একটি বড় কারণ বলেও মনে করে অধিদপ্তর। দেশে করোনায় একদিনে আবারও ১৫ মানুষের মৃত্যু। বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৪ জন। এ পর্যন্ত মোট প্রাণহানি ৪,০৮২। মৃত্যুর হার ১.৩৫। আক্রান্ত অনেকেই দেরিতে হাসপাতালে আসায় দেখা দিচ্ছে জটিলতা, বাড়ছে মৃত্যুও। মৃত্যুটা আসলে কমছে না, হতে পারে যে তাদের হাসপাতালে আসাটা অনেক ডিলে হয়ে যাচ্ছে। যারা হাসপাতালে মৃত্যুবরণ করছেন, যে অনেক পরে হয়তো হাসপাতালে আসলেন, তারা সময় যদি আক্রান্ত হওয়ার সাথে সাথেই হাসপাতালে আসতেন, তাহলে হয়তো আমরা মৃত্যুটা আরেকটু কমাতে পারতাম। এদিকে আক্রান্ত ছাড়িয়েছে ৩ লাখ। সবশেষ ১৫,০৭০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৫১৯ জনের। শনাক্তের হার ১৬.৭২%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছু এলাকায় কমলেও সীমান্ত এলাকায় বাড়ছে সংক্রমণের হার। কমিউনিকেশনের জায়গাগুলোতে আমাদের কাছে মনে হচ্ছে যে আক্রান্তর পরিমাণ বেশি, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু বেশ কমেছে। যদি আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ব্যবহার এগুলো যদি এনশিওর করতে না পারি, এটা বাড়তে কিন্তু সময় লাগবে না। অনেক দেশে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভও কিন্তু হচ্ছে। সুস্পষ্ট গবেষণা না থাকলেও বিশ্বের নানা দেশ থেকেই আসছে দ্বিতীয়বার করোনা সংক্রমণের খবর। বাংলাদেশেও সীমিত পর্যায়ে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার তথ্য দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমি আমার পরিচিত জনের মধ্যে অন্তত 15 থেকে 20 জনকে আমি জানি যাদের দ্বিতীয়বার ইনফেকশন হয়েছে। প্রথমবার ইনফেকশন হয়ে ওনারা ভালো হয়ে গেছিলেন, 1-1.5 মাস পাস করেছেন, দ্বিতীয়বার আবার হয়েছে, তখন টেস্ট করে পজিটিভ এসেছে। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণেরও পরামর্শ দিয়েছেন অধিদপ্তরের ডিজি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্তে এবার সাক্ষাৎকার পর্ব থাকছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নিশ্চিত করা হবে প্রার্থিতা। আর এসব সিদ্ধান্ত করোনার কারণে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা। এছাড়া মনোনয়ন বোর্ডের সদস্য সংখ্যাও এবার কমিয়ে আনা হয়েছে। ঢাকা ৫ ও ঢাকা ১৮ সহ ৫টি সংসদীয় আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ। আসনগুলোতে প্রয়াত সংসদ সদস্যদের স্বজন সহ মনোনয়ন প্রত্যাশী ১৪১। নৌকার প্রার্থী চূড়ান্তে বরাবরই মনোনয়ন প্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকার নেয় সংসদীয় মনোনয়ন বোর্ড। তবে করোনার কারণে এবার আসছে সে নিয়মে পরিবর্তন। এবার মনোনয়ন বোর্ড কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন এরকম কোনো সিদ্ধান্ত নেই। অতএব এবারে কোনো প্রার্থী আমাদের নেত্রীর সঙ্গে বা মনোনয়ন বোর্ডের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন না বলে আমার জানা আছে। এবার মনোনয়ন প্রত্যাশীদের তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে দলীয়ভাবে। পরে তথ্য যাচাই বাছাই করবে মনোনয়ন বোর্ড। বোর্ডের কলেবরেও আসছে পরিবর্তন। উনি এবার বোর্ডটাকেও খুব ছোট করছে, যাতে করে এই করোনা ভাইরাসের একটা সুরক্ষার প্রস্তুতিমূলক হিসেবে ওখানকার
উপস্থিতির সংখ্যাটা কম থাকে। প্রার্থিতা প্রশ্নে বোর্ডের নেওয়া সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার প্রস্তুতি রাখতেও বলছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হতে চললেও এখনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্তই নিতে পারেনি বিএনপি। তবে ভোটের মাঠে ঠিকই কাজ শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তারা বলছেন দলের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেত পেয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে দলের মহাসচিব বলছেন উপনির্বাচনে বিএনপি যাবে কিনা সে বিষয়ে শিগগিরই নেওয়া হবে সিদ্ধান্ত। ঢাকা শূন্য হওয়া সংসদীয় আসনে গণসংযোগ, পোস্টারিং ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে এরই মধ্যে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা 18 আসনের উপনির্বাচন পেছালেও গণসংযোগ অব্যাহত রেখেছেন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী। জানান দলের নির্দেশেই প্রস্তুতি নিচ্ছেন তারা। গত নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল, যেহেতু ঐক্যফ্রন্টের একটা ব্যাপার ছিল, সেই কারণে হয়তো আমাকে সেখানে পরিবর্তন করেছে। নির্বাচন যখনই হয় আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে মনোনয়ন দিবেন। দলের হাইকমান্ড বলেছে যে নির্বাচনের মাঠে ময়দানে কাজ করতে হবে, কাজ করো, আমি কাজ করতেছি। প্রতিদিন ধরেন 2-3টা সভা সমাবেশ করছি, উঠান সভা করছি, প্রত্যেক এলাকায় ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। এদিকে উপনির্বাচনের তারিখ ঘোষণা হওয়া আসন ঢাকা 5-এ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আছেন ভোটের মাঠে। দল যদি উপনির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং নির্বাচন করব। যদি সরকার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দেয়, আমি 100% নিশ্চিত এই এলাকা থেকে বিপুল ভোটে আমি জয়যুক্ত হব। করোনা পরিস্থিতির কারণে জুলাই মাসে অনুষ্ঠিত বগুড়া 1 ও যশোর 4 উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এখন আসন্ন উপনির্বাচনে দল অংশ নেবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো সিদ্ধান্ত নেই, সবটাই আমাদের সিদ্ধান্ত হবে। এই করোনা ভাইরাসের জন্য আমরা সবটাই বন্ধ রাখছিলাম, মিটিং এর সিদ্ধান্ত হবে। শূন্য হওয়া আসনগুলোর মধ্যে আগামী 24 সেপ্টেম্বর পাবনা 4 আসনের ভোট, ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচন 17 অক্টোবর। আর করোনা মহামারী ও বন্যার কারণে আরও 90 দিন পেছানো হয়েছে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট 9 মাসেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধু মেডিকেলে। এবার তাকে নেওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। অথচ সেখানে একই সমস্যায় গত অক্টোবরেও তাকে দেয়া হয়েছিল সুস্থতার ছাড়পত্র। এদিকে তার হাসপাতাল বাসের কারণে 8 মাস আগে অস্ত্র ও মাদক মামলার অভিযোগপত্র আদালতে জমা হলেও শুরু হয়নি বিচার। 9 মাস ধরে বঙ্গবন্ধু মেডিকেলে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। তার শারীরিক অবস্থা জানতে প্রিজন সেলে গিয়ে দেখা যায় গেট আটকে বসে আছেন 3 কারারক্ষী। তবে এর আগেই প্রিজন সেল থেকে সম্রাটকে নেওয়া হয় বি ব্লকের এসডিইউ ইউনিটে। সেখানে দায়িত্বরত 2 পুলিশ সদস্য আর 1 কারারক্ষী ব্যস্ত মোবাইল ফোনে। নিজেকে সম্রাটের কর্মী পরিচয় দিলে আনসার সদস্য রূপ ভুইয়া জানালেন একেবারে কাছের কেউ না হলে সম্রাটের সঙ্গে দেখা করা যাবে না, তবে সম্রাট সুস্থ আছেন। সুস্থ থাকলে হাসপাতালে কেন সম্রাট? এ প্রশ্নে চিকিৎসকের দাবি তার হৃদস্পন্দন অনিয়মিত, আর এর চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলে নেই জানিয়ে মার্চ থেকে আগস্ট পর্যন্ত 3টি চিঠি পরিচালককে দিয়েছে মেডিকেল বোর্ড। 3টা চিঠি দিয়েছে, এখানে বলছে যে ওনার যে চিকিৎসা সলভ করা সম্ভব না আমাদের পক্ষে, আমাদের চিকিৎসা এখান থেকে শেষ। কোনো কিছু হৃদস্পন্দনের অনিয়ম হয় সেটার জন্য হৃদরোগ ইনস্টিটিউটে হয় এখানে। তাহলে সম্রাটকে ছাড়পত্র কেন দেয়া হচ্ছে না জানতে চাইলে হাসপাতাল পরিচালক জানালেন সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের জন্য চিঠি দেয়া হয়েছে। অথচ একই জটিলতা নিয়ে অক্টোবরে ভর্তির পর সুস্থ বলে ছাড়পত্র দিয়েছিল হৃদরোগ ইনস্টিটিউট। এগুলো তো প্রশাসনিক প্রক্রিয়ার ভিতরে যায়, তো সেই প্রক্রিয়াগুলো আমরা করার চেষ্টা করছি এবং আমরা অলরেডি পত্র হয়তো দিয়ে দিয়েছি এবং এটা শীঘ্রই এটা কার্যকর ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। কারা সদর দপ্তর এ নিয়ে কথা বলতে না চাইলেও কেন্দ্রীয় কারাগারের জেলার জানিয়েছেন হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের চিঠি পেয়েছে তারা। শুরু হয়েছে সেখানে নেয়ার প্রক্রিয়া।
যে ডক্টরের অধীনে ভর্তি ছিলেন উনি কালকে ওনার ডিরেক্টরকে চিঠিটা দিয়েছেন এবং আমাদেরকে একটা কপি দিয়েছেন। ওনার ডিরেক্টর ওই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবার আমাদের কাছে আজকে ফরওয়ার্ড করছেন। সেই চিঠিটা আবার আমরা আজকে আইজির কাছে লিখে দিচ্ছি অনুমোদনের জন্য, তাকে এনআইসিবিতে পাঠানোর জন্য। এদিকে সম্রাটের বিরুদ্ধে করা মাদকের মামলার অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে গত নভেম্বরে, আর অস্ত্র মামলাটির ডিসেম্বরে। সম্রাট অসুস্থ জানিয়ে আদালতে হাজির না করায় 3 দফা তারিখ পিছিয়েও শুরু হয়নি বিচার কাজ। হাসপাতালে থাকায় দুদকের অর্থ আত্মসাৎ মামলাতেও পড়েছে ভাটা। আইনজীবী বলছেন বিষয়টি উচ্চ আদালতে জানিয়েও সমাধান মেলেনি। কোনো অসুখ বিসুখ ছাড়াই দেখেন রিপোর্ট, ওনারা বলছে আপনারা অ্যাপ্লিকেশন দেন, যখন শুনানি হলো ওনার যা খারিজ করে দিল সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিইনি। এটা তো আমরা বিভিন্ন কারণে হরহামেশা দেখছি। সম্রাটের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডিও, সেখানেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিনহা হত্যা মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এপিবিএন সদস্য আব্দুল্লাহ। রাতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। বেলা 3:30টার দিকে আদালতে আনা হয় তাকে। জবানবন্দি দেওয়ার পর কড়া প্রহরায় আদালত থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে যান র্যাব সদস্যরা। গত শনিবার কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি 3 এপিবিএন সদস্যকে 7 দিনের রিমান্ডে নেয় আলোচিত এই হত্যা মামলার তদন্তকারী সংস্থা র্যাব। এপিবিএন কনস্টেবল আব্দুল্লাহ সিনহাকে গুলি করার সময় শামলাপুর চেকপোস্টে কর্মরত ছিলেন। এ সময় তার সাথে দায়িত্বরত ছিলেন এপিবিএন এর এএসআই শাহজাহান এবং কনস্টেবল রাজীব। এই দুজনও এখন রিমান্ডে রয়েছেন। প্রবাসী মাহমুদুর রহমানের কাছ থেকে চাঁদা না পেয়ে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ উঠেছে ওসি প্রদীপ সহ 23 জনের বিরুদ্ধে। বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই নালিশ করেন তার ভাই নুরুল হোসাইন। অভিযোগ আনা হয়েছে প্রদীপ কুমার দাস সহ আরও 16 পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পূর্বে মামলা এবং নিহতের ময়নাতদন্ত হয়েছে কিনা তা আগামী 10 দিনের মধ্যে জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন বিচারক হেলাল উদ্দিন। বাদীর আইনজীবী জানান, গত মার্চে সৌদি প্রবাসী মাহমুদুর রহমানকে আটক করে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন টেকনাফ থানার এসআই দীপক বিশ্বাস। পরে 5 লাখ টাকা দেয়া হলেও বাকি টাকা না দেয়ায় 31 মার্চ রাতে টেকনাফ থানার নীলা এলাকায় মাহমুদুর রহমানকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। আসামিগণ একে অপরের প্ররোচনায় 10 লক্ষ টাকা চাঁদা দাবি করার পর না দেওয়াতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা কোর্টে প্রার্থনা করেছিলাম, আমাদের প্রার্থনা মতে আমরা নিজে আইন আমরা যখন দাবি করেছি তখন ওই নিজেই সুমোটো আদেশ দিছে।
আছে এবং স্রোত আছে, আর যেহেতু মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যেহেতু বন্ধ রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেকই তারা এটা আবার চালু করবে। তবে কখন নাগাদ এটা চালু হতে পারে লঞ্চ চলাচল, এটা তারা এখনো আমাকে নিশ্চিত করতে পারেনি। মানিকগঞ্জ থেকে লঞ্চ চলাচল বন্ধের তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। এইচএসসি পরীক্ষা নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা বলছেন কোনোভাবে করোনা পরিস্থিতিতে এই পরীক্ষা যাতে নেওয়া না হয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরীক্ষা হবে না। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। 1 এপ্রিল থেকে স্থগিত আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এখন কবে পরীক্ষা হবে সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। এই অবস্থায় আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে ছড়ানো হচ্ছে গুজব। শিক্ষার্থীরা বলছেন করোনার এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে চান না তারা। সেই সাথে যখন পরীক্ষা হবে পরীক্ষাগুলোর মাঝে বিরতির দিনগুলো যাতে পরিবর্তন করা না হয়। পরীক্ষা শুরু হওয়ার পরে হঠাৎ করে সংক্রমণের হার আবার বেড়ে যায়, তখন কি হবে? তখন কি পরিস্থিতি বা কি পদক্ষেপ নেওয়া হবে? প্রত্যন্ত অঞ্চলে কিছু শিক্ষার্থী যারা শহরে গিয়ে পড়াশোনা করে এবং এই সময়ে নতুন করে শহরে গিয়ে নতুন করে বাসা নিয়ে হোস্টেল নিয়ে তাদেরকে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কখনোই সম্ভব না। করোনা পরিস্থিতির ভিতরে শিক্ষার্থীদের কোনোভাবে যাতে পরীক্ষা না নেওয়া হয়, এটা গার্ডিয়ান হিসাবে আমাদের জোরালো দাবি। এদিকে বোর্ড বলছে এইচএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা হবে না। সেই সাথে পরীক্ষার বিষয় কমছে না, স্বাভাবিক থাকবে। শিক্ষার্থীদের আগে তো জীবন, তারপর পরীক্ষা। তো পরীক্ষার্থীদেরকে আমরা রিস্কের দিকে ঠেলে দিতে পারি না। করোনা পরিস্থিতি নরমাল না হওয়া পর্যন্ত পরীক্ষা সম্ভব না। তবে যখনই পরীক্ষা হোক তার 15 দিন আগেই জানানো হবে। তাই শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। পরীক্ষা হওয়ার 15 দিন আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে পরীক্ষা শুরু হওয়ার 15 দিন আগে আমরা জানিয়ে দেব কোন দিন পরীক্ষা হবে। তবে আমাদের মানসিক প্রস্তুতি আছে। সেই সাথে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তালিকাভুক্ত করা হলেও অনেক দোকানেই দেয়া হয়নি ভ্যাটের নতুন মেশিন ইএফডি। আবার যারা মেশিন পেয়েছেন তারা ব্যবহার করছেন না। ফলে প্রশ্ন উঠেছে পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন নিয়ে। অভিযোগ উঠেছে মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা ও ব্যবসায়ীদের অনীহায় বাধাগ্রস্ত হচ্ছে ভ্যাট ফাঁকি বন্ধের এই মেশিন স্থাপন। ঘোষণার 2 বছরের বেশি সময় পর মঙ্গলবার রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে দেখা মেলে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডির। অংশীজনদের নিয়ে 100 দোকানে পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। সম্মেলন কক্ষের দামি দোকানে এই মেশিনের মাধ্যমে কেনাকাটাও করেন তিনি। তালিকায় থাকা দোকানের একটি বাইতুল মোকাররম মার্কেটের আমিন জুয়েলার্স। কর্মীরা জানান মঙ্গলবারই মেশিন পেয়েছেন তারা, কিন্তু ব্যবহার শুরু করেননি। তাদের লক্ষ্য 1 তারিখ থেকে ইএফডির মাধ্যমে কেনাবেচা শুরু করা। তবে এখনো মেশিনে পণ্যের কোড সংযোজন করা হয়নি বলেও জানান তারা। যিনি মেশিনটা দিয়ে গেছে উনি আমাদেরকে বুঝাই দিচ্ছিল আর কি যে এইভাবে করতে হবে। তাতে তালিকা দেখে বুঝলাম যে একটু ব্যাপক, কারণ প্রত্যেকটা আইটেমের কোড নাম্বার দেওয়া আছে। ওই কোড দেখে একটা করতে একটা মেমো পাঞ্চ করতে হয়তো একটু সময় বেশি লাগবে আমাদের। একই মার্কেটের আরেক প্রতিষ্ঠান ভেনাস জুয়েলার্সের 1 নম্বর শোরুম, সেখানেও মেশিন দেয়া হয়েছে মঙ্গলবার, কিন্তু ব্যবহার শুরু হয়নি। সেগুনবাগিচার ভোজ রেস্টুরেন্টেও দেয়া হয়েছে ইএফডি মেশিন, তারাও ব্যবহার শুরু করেননি। তাদের দাবি এখনো মেশিনে পণ্যের কোড সংযোজন করা হয়নি। এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় এনবিআর এর সদস্য জামাল হোসেনের সঙ্গে, কিন্তু তাকে পাওয়া যায়নি। বিশ্লেষকেরা বলছেন মেশিন বসানোয় দেরি হওয়ায় ভ্যাট ফাঁকির ঝুঁকি থেকেই যাচ্ছে। কোনো একটা নতুন সিস্টেম চালু করতে গেলে আপনারা জানেন যে শুরুতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, এবং আমাদের দেশের লোকজনেরা তো আইটিতে আসলে যেতে চায় না অনেকেই, এবং এখানে তো মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা অনেকে আগ্রহী না। ফলে ব্যাটে বলে মেলানোটা কিন্তু এনবিআর এর জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তালিকায় থাকা বেইলি রোডের দোকানগুলোতেও যায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ টিম, কিন্তু সেখানে কোনো দোকানেই
মেশিন দেয়া হয়নি। যদিও মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি ওই তালিকা পুরনো, কিন্তু নতুন তালিকা চাইলে তারা দিতে পারেনি। এনবিআর এর লেটেস্ট লিস্টটা নেন, নিয়ে ওদের আপনার ইয়েটা দেখেন, আপনি একেবারে 100-র জায়গায় 160টা করা হয়েছে। ভ্যাট ফাঁকি বন্ধে আগামী জুনের মধ্যে 1 লাখ প্রতিষ্ঠানে ইএফডি বসাতে চায় এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়ম ভেঙে ময়মনসিংহের রেল লাইনের 2 কিলোমিটার অংশে পাথরের পরিবর্তে ইট ভাঙা টুকরা ব্যবহার হয়েছে। এতে খরচ হয় প্রায় 17.5 লাখ টাকা। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরও স্থানীয় রেল কর্তৃপক্ষ বলছে কোনো অনিয়ম হয়নি, পাথর ফেলার জন্য হবে আলাদা টেন্ডার। দেশের কোনো রেল লাইনে পাথরের পরিবর্তে ইটের টুকরার ব্যবহার আগে কখনো হয়নি, স্বীকার করলেন রেল কর্মকর্তারা। ময়মনসিংহ রেল স্টেশন থেকে পূর্ব দিকে ঢাকা ময়মনসিংহ রেল লাইন। এই পথের বাঁ দিকের আরেকটি রেল লাইন কেওয়াটখালী লোকোশেডে যুক্ত হয়েছে, যা ইঞ্জিন এবং উদ্ধারকারী ট্রেন চলাচলে ব্যবহৃত হয়। বর্ষার পানিতে রেল লাইনের নিচের মাটি আর পাথর সরে গেলে এটি সংস্কারের টেন্ডার ডাকা হয়, কিন্তু ঠিকাদার পাথরের পরিবর্তে ভাঙা ইট দিয়ে লাইনের মেরামত সম্পন্ন করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। এখন দিতেছে আপনি মনে করেন যে ইটের শিল্পী, ইট শিল্পী কতটুকু কার্যকর এটা তো বুঝতেই পারে। আগে পাথর দেওয়া হতো যাইতে ট্রেনের চাকা ফুরে যাইতো, আর অহন দেওয়া হইতেছে ইট, অহন ট্রেনের চাকা আর বেশি করে ফুরবো আর কি। পাথরের পরিবর্তে ইট ব্যবহার করায় কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ। ইট দিয়ে কখনো রেল লাইন সংস্কার হয় না। পরিকল্পিতভাবে জনগণের যে অর্থ অপচয়ের যে বিষয়টি, এই বিষয়টির সঙ্গে যারা জড়িত তাদের আমি শাস্তির দাবি করছি। এখন স্থানীয় রেল কর্তৃপক্ষ বলছে সংস্কার কাজের প্রয়োজনে ইটের টুকরো ব্যবহার করা হচ্ছে। পাথর বিছানোর আগে ভিত মজবুত করতেই ভাঙা ইট দেওয়া হয়েছে বলে জানান তারা। পাথরের বদলে খোয়া এরকম কোনো কিছু না, আমরা দিচ্ছি খোয়া এবং এটা বেস করার জন্য যাতে লিফটিং করা যায়। পরবর্তীতে যে খোয়াটা প্রয়োজন আমরা অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এটার খোয়ার রিকুয়েজিশন দিয়েছি। রেলের নিয়ম অনুযায়ী লাইনের কোনো অংশ মেরামতের প্রয়োজন দেখা দিলে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সেই কাজ করাতে হয়, আর একই কাজের জন্য 2 বার দরপত্র ডাকার সরকারি কোনো নিয়ম নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির পাহাড়ে বাণিজ্যিক বনায়নের কারণে কমছে জুম চাষের জমি, ফলে একই জমিতে বারবার জুম চাষে কমছে জমির উর্বরতাও। মাটির উর্বরতা রক্ষা ও ফলন বাড়াতে পরিবেশ বান্ধব আধুনিক পদ্ধতিতে জুম চাষের পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে করোনার কারণে এবার ক্রেতা কম থাকায় ফসলের ন্যায্য দামও পাচ্ছেন না চাষিরা। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় চাকমা, মারমা ও ত্রিপুরা সহ প্রায় 3,20,000 জনগোষ্ঠীর বাস। এদের বেশিরভাগই পাহাড়ে সনাতন পদ্ধতির জুম চাষের উপর নির্ভরশীল। পাহাড়ের ঢালে ধান, তিল, ভুট্টা, হলুদ সহ 40 ধরনের সবজি উৎপাদন হয়। চাষিরা জানান অতীতে একটি পাহাড়ে 10 থেকে 15 বছর পর পর জুম চাষ হতো, তবে সেগুন ও রাবার বাগান সহ বাণিজ্যিক বনায়নে কমেছে জমি। এতে বাধ্য হয়ে 2 থেকে 3 বছর পরই একই পাহাড়ে আবাদ করছেন চাষিরা। এতে কমছে জমির উর্বরতা। আগে যে জমিটা আমরা চাষ করে যে পরিমাণ উৎপাদন করতাম, এখন সে তুলনায় আমরা নগণ্য। জুমের দাম কম ভাবে হয়, ফসল হয় নাই, এখন কষ্টে থাকি। এদিকে করোনার কারণে এবার ক্রেতা কম থাকায় ফসলের ন্যায্য দামও পাচ্ছেন না চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার দাবি তাদের। যেটা 40 টাকা বিক্রি করতে হয় সেটা 20 টাকা বিক্রি করতে হয় আর কি। সরকার যদি আমরা সার বীজ কিছু যদি প্রদান করতেন, কৃষি ঋণ দিতেন, তাহলে এখানে এলাকার কিছুটা উন্নয়ন হবে বলে আশা করি। পাহাড়ি এলাকায় মাটির উর্বরতা রক্ষা ও উৎপাদন বাড়াতে সনাতন পদ্ধতির পরিবর্তে পরিবেশ বান্ধব আধুনিক পদ্ধতির জুম চাষের পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যালান্সড ফার্টিলাইজার বা সার, বিভিন্ন রাসায়নিক সার দিয়ে এবং সেই সারগুলি যদি ব্রিকেট ফর্মে, একটা ট্যাবলেট ফর্মে যদি মাটিতে গর্ত করে দিয়ে দেওয়া যায়, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। 3 পার্বত্য জেলায় প্রতি বছর 12,000 হেক্টর জমিতে জুম চাষ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একদিনে আরও 1,000-এর বেশি মৃত্যু নিয়ে ভারতে করোনায় প্রাণহানি 60,000 ছাড়িয়েছে।
নতুন ৭৪,০০০ রোগী নিয়ে বুধবার সবচেয়ে বেশি শনাক্ত ভারতে। আক্রান্ত ছাড়িয়েছে ৩৩ লাখ। এদিকে বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেছে আরও ৬,০০০ মানুষের। নতুন আক্রান্ত হয়েছেন ২,৬০,০০০-এর বেশি। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ৮,২৮,০০০ ছাড়ালো। শনাক্ত ২,৪৩,০০,০০০। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১,২৩১ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মারা গেছে ১,০০০, ফ্রান্সে বুধবার ৫,৫০০ এবং স্পেনে ৩,৫০০-এর বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস। করোনা মোকাবেলায় ২৯ আগস্ট থেকে ১ মাসের জন্য সীমান্ত বন্ধ রাখছে ইউক্রেন। ১ সেপ্টেম্বর থেকে সব মসজিদ খুলে দিচ্ছে কাতার সরকার। সংক্রমণ বাড়ায় জর্ডানের আম্মানে শুক্রবার ২৪ ঘন্টায় লকডাউন জারি করা হয়েছে। গাজার হামাসে সংক্রমণ রুখতে ৩ দিন বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। করোনা বাড়ায় রাজধানী সহ রাখাইন রাজ্যও লকডাউনের আওতায় এনেছে মিয়ানমার সরকার। কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বিক্ষোভ সহিংসতায় ২ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে ভর্তি। এ ঘটনায় ১৭ বছরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ইলিনসের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বর্ণবাদ বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। উইসকনসিনের কেনোসায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে দফায় দফায়। মঙ্গলবার রাতে সহিংসতায় নিহত হয়েছে আন্দোলনকারী। ভিডিও ফুটেজে দেখা গেছে রাইফেল হাতে এক ব্যক্তি ভিড়ের মধ্যে বেশ কয়েকটি গুলি চালায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। কেনোসা কাউন্টির শেরিফ ডেভিড বেথ জানিয়েছেন, ভিডিও দেখে হত্যাকারীকে চিহ্নিত করা হবে। এদিকে কেনোসা কাউন্টিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের আরও সদস্য চান রাজ্যের গভর্নর টনি ইভার্স। এছাড়া পোর্টল্যান্ড, অরেগন এবং মিনিয়াপোলিসেও ছড়িয়ে পড়েছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। প্রতিবাদ হয়েছে ওয়াশিংটনের ট্রাম্প হোটেলেও। রোববার পুলিশের গুলিতে আহত হন কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক। এরপর তিনি চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলেছেন বলে দাবি ব্লেকের আইনজীবীর। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি, কিন্তু ক্লাব কি তাকে ছাড়বে? বার্সা স্পোর্টিং ডিরেক্টর রামন প্লানেস বলেছেন, মেসি এখনও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। দুই পক্ষের জন্য সেরা সমাধান খুঁজতে কাজ করছে ম্যানেজমেন্ট। প্রশ্ন এখন রিলিজ ক্লজের জটিলতা কিভাবে কাটাবেন মেসি। গণমাধ্যম জানাচ্ছে, মেসিকে নাকি ছাড়তে রাজি বার্সা, সেই জন্য আগ্রহী ক্লাবকে গুনতে হবে 200 মিলিয়ন পাউন্ড। মেসি বার্সেলোনা ছেড়ে সতর্ক দুই পক্ষ। মেসিকে ছাড়তে রাজি বার্সা। ম্যান সিটি, পিএসজি কিংবা ইন্টার মিলানে যেতে পারেন আর্জেন্টাইন বিশ্বসেরা, তবে সেজন্য গুনতে হবে 200 মিলিয়ন পাউন্ড। বার্সা মেসির সম্পর্কে ফাটল ধরেছে, কিন্তু ক্লাবের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়ায় মিলেছে ভিন্ন ইঙ্গিত। বার্সেলোনা এবং মেসির জন্য সেরা সমাধান খুঁজে নিতে আমরা কাজ করছি। সে আমাদের পরিকল্পনার অংশ। যা ঘটেছে সেটা অতীত। আমরা নতুন শুরুর অপেক্ষায় আছি, আর সে প্রক্রিয়ায় বিশ্বসেরা খেলোয়াড়কে ঘিরেই হবে সব পরিকল্পনা। ম্যানচেস্টার সিটি, পিএসজি নাকি ইন্টার মিলান, কোথায় ভিড়বেন মেসি? রেসে এগিয়ে ম্যান সিটি। গার্দিওলার সঙ্গে জুটি বাঁধার অপেক্ষা। এরই মধ্যে সাবেক গুরুর সঙ্গে নাকি প্রাথমিক কথা হয়ে গেছে। অন্যদিকে মেসির এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে ম্যান ইউনাইটেড। আর নতুন খবর, চেলসিও নাকি মেসিকে পেতে আগ্রহ দেখাচ্ছে। বার্সা মেসি একে অন্যের, সেই বিশ্বাস সমর্থকদের। কিন্তু প্রাণের ক্লাব ছেড়ে চলে যাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি প্রেসিডেন্ট বার্তোমেও সরে গেলেও নাকি সিদ্ধান্ত বদলাবেন না মেসি। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কানডেরায় বরাবরই ঢুকেছে টাইগাররা। প্রেরণা 2017 সালের ঐতিহাসিক জয়। কঠিন চ্যালেঞ্জ জিততে 3 ডিপার্টমেন্টে করতে হবে স্বাভাবিকের চেয়ে বেশি কিছু। দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পরামর্শ সাবেক ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফরে টেস্টের কঠিন পরীক্ষায় বাংলাদেশ সফল হয়েছে একবার 11 ম্যাচ খেলে। ১৭তম টেস্টে ঐতিহাসিক জয় টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন। 3 বছর পরে সেই অভিজ্ঞতা কি কাজে দেবে? এবার তো হেরাত নেই। 2017তে 2 টেস্টে 16 উইকেট নেওয়া অভিজ্ঞ স্পিনারের শূন্যতা মুমিনুলদের জন্য স্বস্তির।
সিরিজের প্রথম 2 ম্যাচে সম্ভাব্য ভেন্যু ক্যান্ডি বরাবরই সমর্থন দিয়েছে স্পিনারদের। হেরাত থাকছে না, তবে তার কীর্তি অনুপ্রাণিত করবে লঙ্কানদের স্পিন অ্যাটাক ভারী করতে। সব মিলিয়ে শিকারের জন্য প্রিয় কন্ডিশনটাই পাচ্ছে লঙ্কান সিংহ। বাংলাদেশ যেহেতু একটু দেরিতে প্রশিক্ষণ শুরু করেছে, এটার তো একটা সীমাবদ্ধতা থাকবে। যেহেতু শ্রীলঙ্কা 2 মাস আগে থেকে মাঠে নেমেছে, কোভিডের সিচুয়েশনের সাথে তারা অ্যাডজাস্ট করে আগে মাঠে চর্চা প্র্যাকটিস করা শুরু করেছে। যেহেতু বাংলাদেশ 2 মাস দেরিতে শুরু করেছে, তো আমাদের এক্সট্রা এফোর্ট দিয়ে সেটা কভার করতে পারবে। এশিয়ায় সবার আগে ক্যাম্প শুরু করে শ্রীলঙ্কা। এখন ঘরোয়া ক্রিকেটে বড় ইনিংস খেলে আত্মবিশ্বাসী ম্যান্ডিস ম্যাথিউসরা। বাংলাদেশ ওই জায়গাতে ঢের পিছিয়ে গেছে। প্রতিপক্ষ স্কিল সামর্থ্যের বাইরে হুমকি হয়ে উঠতে পারে লঙ্কান কন্ডিশন। বায়োসিকিউর প্রোটোকলে আরো কঠিন হয়ে যেতে পারে মানিয়ে নেয়ার কাজ। এই অ্যাডাপ্টেবিলিটি বাংলাদেশের ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদেরকে মানসিকভাবে শারীরিকভাবে সুস্বাস্থ্যকর এনভায়রনমেন্টে খেলা, সেটা যেটা করা হবে সেটার মধ্যে আমাদের ধাতস্থ হইতে হবে। বলে কোনো লাভিং করা যাবে না স্যালাইভা দিয়ে। তারপরে অনেক নতুন নতুন জিনিস আসছে। এই প্রত্যেকটা নতুন জিনিস কেন আসছে? কারণ নতুন পৃথিবী আসছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে 3 ম্যাচে বাজে হার শ্রীলঙ্কায় ভুলতে চাইবে বাংলাদেশ। 3 টেস্টের সিরিজে পয়েন্ট বাগানোর সুযোগ মুমিনুলদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা 1383 সালের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে মারা যান কবি। বিদ্রোহ ও সাম্যের চেতনার পাশাপাশি প্রেমের বাণীতেও সমৃদ্ধ নজরুলের কবিতা, গান। গভীর শ্রদ্ধায় কবিকে স্মরণ করছে আজ জাতি। টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।